দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি কবিতা শিকার, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, আমি এই কবিতাটি তোমাদের আজকে বুঝিয়ে দেব। চলো তাহলে শুরু করা যাক। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের কবিতা শিকার, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, আমি এই কবিতাটি তোমাদের লাইন ধরে ধরে শব্দার্থ বলে দেব আর বিষয়বস্তুটা খুব সহজভাবে বুঝিয়ে দেব। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। প্রথমেই আমি একটু তোমাদের সামনে আলোচনা করে নেব কবি পরিচিতি নিয়ে। অধুনা বাংলাদেশের বরিশালে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। তার মা কুসুম কুমারী দাস আর বাবা সত্যানন্দ দাস। মা কুসুম কুমারী ছিলেন সে সময়ের একজন বিখ্যাত কবি, আর বাবা ছিলেন শিক্ষক এবং বম্বুবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। জীবনানন্দের পড়াশোনার সূত্রপাত হয়েছে তার মায়ের কাছে। কম বয়সে ছেলে স্কুলে যাক এমনটা চাইতেন না বাবা, তাই বাড়িতেই নানা বিষয়ে কবিতার মায়ের কাছে পড়াশোনা করেছেন। প্রকৃতির গাছপালা, ফুল, পাখি প্রভৃতির নাম শিখেছিলেন বাড়ির সকলের কাছে। লাজুক প্রকৃতির হলেও খেলাধুলা, ভ্রমণ ও সাঁতারের অভ্যেস ছিল তার। প্রথাগত শিক্ষা লাভ করেন ব্রজমোহন বিদ্যালয়তে, প্রবেশিক্ষা পরীক্ষায় পাশ করেন এবং বরিশালে ব্রহ্মমোহন কলেজ থেকে তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেন। জীবনানন্দ গদ্য পদ্য মিলিয়ে একাধিক গ্রন্থ লিখেছেন। তার কবিতা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝরা পালক, মহাপৃথিবী, বনলতা সেন, রূপসী বাংলা প্রভৃতি। কবি কিছু উপন্যাস ও ছোট গল্প লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো হয়ে যাচ্ছে সুতীর্থ, মাল্যবান, জীবন প্রণালী প্রভৃতি। কবির মৃত্যু খুব দুঃখজনক। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর সন্ধ্যায় বালিগঞ্জে রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাম দুর্ঘটনায় আহত হন। কিন্তু 8 দিন পর অর্থাৎ 22 অক্টোবর রাত 11:35 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুনীল গঙ্গোপাধ্যায় আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য এখানে বলেছেন যে কবির শবানুগমনে খুব বেশি লোক হয়নি। আমাদের অল্প বয়সী কাঁধ বেশ শক্ত, আমরা কয়েকজন কাঁধ দিয়েছিলাম পালা করে। জীবনে একবারই মাত্র সেই কবির শরীর আমি স্পর্শ করেছি, তখন নিস্পন্দ। কেওড়াতলায় তখনও বিদ্যুৎ চুল্লি হয়নি, তাকে চিতায় পোড়ানো হয়েছিল। কবির শরীর যখন চিতায় জ্বলছে, কিছু দূরে একটা ফাঁকা জায়গায় বসে আমরা কয়েকজন অনর্গল তার কবিতা বলছিলাম। কার কটা মুখস্থ আছে যেন তার একটা প্রতিযোগিতা চলছিল। আলোচনা করে নেব কবিতার উৎস সম্পর্কে। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় এই শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। আর এরপর এটি 1351 বঙ্গাব্দে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। চলো এবার আমরা মূল কবিতার মধ্যে যাই। শিকার, জীবনানন্দ দাশ। ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কোমল কয়কা মল্ল, কোমল মানে হচ্ছে নরম। চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। নোনা হচ্ছে আতা জাতীয় একরকম যে ফল। একটি তারা এখন আকাশে রয়েছে। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মুদির মেয়েটির মতো। গোধূলি হচ্ছে যখন সূর্য অস্ত যায়, মুদির মানে হচ্ছে মত্ততা সৃষ্টিকারী। কিংবা মিশরের মানুষই, মিশরের মানে হচ্ছে আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ, আমরা ইজিপ্ট বলেই বেশি জানি। মানুষই হচ্ছে মানবী বা নারী। তার বুকের থেকে যে মুক্তা
আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। এখানে দেখো এই ভোরবেলার আকাশ দেখতে কেমন সেটা বোঝানোর জন্যে এমন একটি পতঙ্গের উল্লেখ করেছেন এখানে কবি, যা দেখতে পতঙ্গটি দেহের মতো কমল নীল আর কি। আশ্চর্য হতে হয় যে পতঙ্গটি হচ্ছে ঘাস ফড়িং। নীল রঙের পরেই কবি আবার সবুজ এঁকেছেন, মানে আকাশের রঙটা তো নীল, কমল নীল বলেছেন, তারপরে সবুজের ছবি এঁকেছেন। মানে এই সবুজের উৎস চারিদিকে পেয়ারা ও নোনা গাছ আর কি। নীলের পরে সবুজকে বলেছেন কবি, কিন্তু এই গাছপালা উপমিত হয়েছে টিয়ার সবুজ পালকের মতো। তারপর বিশেষভাবে লক্ষণীয় আকাশে দীপ্যমান একটি তারার উল্লেখ করা হয়েছে। এটা শুধু উপমা নয়, একটা রূপকল্প, কারণ তার দীর্ঘ একটি দীপ্যমান দৃশ্যের কথা বলা হয়েছে এবং এই দৃশ্যে বর্ণিত মেয়েটির অভিব্যক্তির কথা এখানে তুলে ধরা হয়েছে, আর সেটা আকাশের তারাকে রূপময় করে তুলছে। তবে কবি এখানে কিন্তু থেমে থাকেননি, মানে তারাকে রূপময়ের সঙ্গে সঙ্গেই করে তুলেছেন আরও রহস্যময়। এই জন্য তিনি বলেছেন যে ভোরের আকাশের দীপ্যমান তারাটি আসলে মুক্তোর মতো, যে মুক্ত মিশরের কোনো মানসের বুকে শোভিত গলার কোনো অলঙ্কারের অংশবিশেষ, যা নাকি মিশরের মানুষই তার নীল মদের গেলাসে রেখেছিল। আর হাজার হাজার বছর আগে এক রাতে কবি এইভাবেই ভোরবেলাকে করে তুলেছেন ভাবে এবং রূপে অপরূপ। এরপরে দেখো, হিমের রাতে শরীর ওম রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। দেখো, হিমের মানে হচ্ছে ঠান্ডার, আর ওম মানে হচ্ছে উত্তাপ, দেশোয়ালি মানে হচ্ছে মানে নিজেদের দেশের আর কি কয়েকজন। মোড়ো ফুলের মতো লাল আগুন, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর কুমকুমের মতো মানে হচ্ছে প্রসাধনী বিশেষ আর কি, হয়ে গেছে রোগা শালিকের বিদীর্ণ বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এখানেতে দেখো, ভোরের আগমনে প্রকৃতির যে রূপান্তর ঘটেছে তার বর্ণনায় দেয়া হয়েছে। মানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আকাশের রং যেমন পাল্টে যায়, প্রকৃতি হয়ে ওঠে সবুজ, আর ঠিক সেইভাবেই হিমের রাতে দেশোয়ালি মানুষ তাদের শরীর গরম রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল, মোড়ক ফুলের মতো লাল আগুন, আর সে আগুনও নিভে আসে। অসত্য শুকনো পাতায় সে আগুনের অবশেষ জ্বলতে থাকে, কিন্তু তার তেজ আর রং আগের মতো কিন্তু আর থাকে না। মানে কবির কথাতে আর কি, যে সূর্যের আলোয় সেই আগুনের রং আর কুমকুমের মতো থাকে না, হয়ে যায় রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। একটি অসাধারণ উপমানের ব্যবহার করেছেন কবি এখানে, যার সম্পূর্ণটাই আসলে এক অসামান্য চিত্রকল্প। মানে রাতের অবসানে আগুন নিভে আসে আর সূর্যের আলোয় তা ম্লান হয়ে যায়, আর তাকে কবি মিলিয়ে দেন অল্পপ্রাণ এক শালিকে হৃদয়ের ফ্যাকাশে হয়ে যাওয়া ইচ্ছার সঙ্গে। একটা স্পর্শযোগ্য বিষয় এখানে অনুভূতির বিষয় হয়ে ওঠে, আর তার থেকে অনেক দীপ্তমান হয়ে ওঠে চারিদিকের বন ও আকাশ, যা সকালের আলোয় ঝলমল শিশিরের ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে। এরপরে দেখো,
ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে যায়। মেহগনি হচ্ছে অতি মূল্যবান যে কাঠ আর কি, আর সুন্দরী তো সুন্দরবনের গাছ। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। এখানেতে দেখো কবি বলতে চেয়েছেন যে ভোরের আলোয় হরিণটি আপাতত নিশ্চিত, তাই সানন্দে সে কবি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপর সে নেমে পড়ে নদীর জলেতে। যদিও সে জল প্রচণ্ড ঠান্ডা, তবু সে নামে, কারণ প্রাণ রক্ষার্থে সে গত রাতে যেভাবে চিতাবাঘিনীর তাড়া খেয়েছে তাতে সে কি হয়েছে বলো তো, ক্লান্ত বিহ্বল, সর্বোপরি ঘুমের লেশমাত্র ছিল না। এমন একটা অস্বস্তিকর শারীরিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষত স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য তাকে জলে নামতে হয়। আর এরপরে দেখো বলা হয়েছে যে হরিণের যে ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটার কথা দেখো, মানে শারীরিক অবস্থার মূলে ছিল এক চিতাবাঘিনী। তার তাড়া খেয়ে হরিণটা সারা রাত ছুটে বেরিয়েছে এ বন থেকে ও বন। আর কবির ভাষায় নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে হরিণ হয়েছিল ক্লান্ত বিহ্বল। তাছাড়া সে ঘুমোতে পারেনি। আর এমত অবস্থায় হরিণের শারীরিক অবস্থা তো এমনই হতে পারে, ঘুমহীন ক্লান্ত বিহ্বল। এরপরে দেখো অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। জরায়ু হচ্ছে গর্ভকোষ, বিস্তীর্ণ হচ্ছে বিশাল বা ব্যাপ্ত। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সোনার বর্ষা মানে সোনার বল্লম। সাহসে স্বাদে সৌন্দর্যে, সাহসে মানে হচ্ছে নির্ভীকতায়, স্বাদে হচ্ছে কামনায়, আর সৌন্দর্য হচ্ছে সুন্দরতায় হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। চমক মানে হচ্ছে বিস্ময়। মানে অন্ধকারের জরায়ু থেকে জন্ম নেয়া ভোরের রোদের মতো জীবনের উল্লাস খুঁজে নিতে চেয়েছিল হরিণটি। নীল আকাশের নিচে সে জেগে উঠতে চেয়েছিল সূর্যের সোনার বর্ষার মতো। আর অন্যান্য হরিণীকে চমকে দেওয়ার জন্য নিজেকে এভাবেই যেন তার সাহস আর স্বাদ দিয়ে সাজিয়ে তুলতে চেয়েছিল সেই সুন্দর বাদামি হরিণটি। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুলের হচ্ছে লাল রঙের ফুল আর কি, মচকা বলতে এখানে দোমড়ানো মোচড়ানো যেটা। আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এখানে তো দেখো মানে ভোরের আলোয় যখন হরিণটি জীবনের উল্লাস খুঁজে নিচ্ছিল, ঠিক তখনই ভেসে ওঠে বন্দুকের গুলির শব্দ, আর নদীর জল হরিণের রক্তে হয়ে ওঠে মচকা ফুলের পাপড়ির মতো লাল। মানে নাগরিক মানুষের লালসা মেটাতে নিষ্পান হরিণটি উষ্ণ লাল মাংসে পরিণত হয়। দেখো এখানে বলা হয়েছে যে আগুন জ্বলল, আবার আগুন জ্বলার কথা এখানে বলা হয়েছে। দেখো এই কবিতাতে কবি বোঝাতে চেয়েছেন যে নিশ্চিন্ত ভোরে সুন্দর বাদামি হরিণ বেরিয়ে এসেছিল সারা রাতের চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে।
কিন্তু শিকারের গুলি নদীর জলে আবেশ খোঁজা তার ক্লান্ত শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এরপরে আবার আগুন জ্বলেছিল, কিন্তু সেখানে জীবনের জাগরণ ছিল না, ছিল জীবনের বিনাশের আয়োজন। জ্বলন্ত আগুনে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে আসে। আবার শব্দটির সাহায্যে এই দ্বিতীয়বারের আগুন জ্বলার কথাটাই এখানে বলা হয়েছে। মানে দ্বিতীয়বারের আগুন জ্বলার ঘটনা শুধু একটা হরিণ শিকারের কাহিনী কিন্তু নয়, নির্মল প্রকৃতির বুকে নাগরিক সমাজের যে আগ্রাসন তারই প্রতীক হয়ে আছে এই ঘটনাটি। আর অদ্ভুত শব্দ অর্থাৎ গুলির শব্দ সেই অরণ্য জীবনে অপরিচিত এবং একেবারেই বেমানান। তারপরে বলা হয়েছে, দেখো কবিতাতে, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির বেচা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ অপরাধ ঘুম। দেখো, অনেক পুরনো বলতে কবি এখানে অতীতের কথাকে বলেছেন, এবং অতীত মানেই বাস্তবিক সব কিন্তু স্পষ্ট নয়। স্থান, কাল, পাত্রের সংলাপ ইত্যাদি সমস্ত কিছুই এদিক ওদিক হতে পারে। এমনই অতীতের গল্পে মত্ত শৌখিন হরিণ শিকারীর দল। আর শিশির ভেজা গল্প বলতে কবি অনেক কিছুই ইঙ্গিত করেছেন। মানে শিশির ভেজা বলতে সাম্প্রতিককালে গল্প প্রেমিকরা যেমন শিশির সিক্ত, তেমনি এমনই অনেক দিনের গল্প তারা করেছে যা তখনও ছিল তাদের শিশির সিক্ত অবস্থা। আবার এমনও হতে পারে যে শিশির ভেজা কথাটি সাংকেতিক, অর্থাৎ প্রকৃত ঘটনার একটা আভাস। কোনো বস্তু শিশির ভেজা হলে যেমন তার প্রকৃতি বদলায়, তেমনি বর্তমানে তারা যে গল্প করছে সেই সব গল্পের প্রকৃতিও আলাদা। এখানেতে দেখো, মানে একটা অদ্ভুত শব্দ হলো, অর্থাৎ গুলির শব্দ, যেটা কিন্তু এখানে বেমানান। তার সঙ্গে সিগারেটের ধোঁয়া, তার সঙ্গে টেরিকাটা মাথা, এই সব মিলে যে নাগরিক নৃশংসতা আয়োজন হয়, প্রকৃতির সারল্য আর নিজস্বতা হারিয়ে যায় সেই অন্ধ মানব সভ্যতার কাছে। মানে সিগারেটের ধোঁয়ায় আর গল্পে মশগুল নাগরিক সমাজের বিকৃত জীবনযাপনে হরিণের স্বাদ, তার আহ্লাদের অবসান ঘটে। হয়তো নাগরিক জীবনের কাছে প্রকৃতির পরাজয়ের প্রতীক হয়ে থাকে হরিণের এই মৃত্যু। মানে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প আর সিগারেটের ধোঁয়ায় সভ্যতার যে পদসঞ্চার থাকে, তাতে স্পষ্ট হয় মৃত্যুর হিমশীতলতায় অমলিন প্রকৃতির মধ্যে জীবনের হারিয়ে যাওয়ার কাহিনীটি। তাহলে দ্বাদশ শ্রেণী তোমাদের বাংলা বইয়ের শিকার কবিতাটি, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, আমি বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।